ক্লাস 8 আমরা এর আগের দিন একটা প্রশ্ন আলোচনা করেছিলাম। সেটা হলো যে ইতিহাস আমরা কেন পড়ব, এই বিষয়ে আপনাদের প্রশ্ন করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় প্রশ্ন যেটা আলোচনা করব সেটা হলো কি, যে ইতিহাসের একটা বিষয়বস্তু থাকে, একটা ঘটনা থাকে এবং সেই ঘটনার ফলাফল সেটাও আমাদের জানা থাকে। তো ইতিহাসের যখন ঘটনা মানে বিষয়বস্তুটা এক এবং ফলাফলটাও যখন আমাদের জানা, তবুও দেখা যায় যে ইতিহাসকে কেন্দ্র করে একটা তর্ক বিতর্ক থাকে। এই জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন, যে ইতিহাসের যখন বিষয় এবং তার ফলাফল সম্পর্কে যখন আমাদের জানা আছে, তাহলে এরকম তর্ক বিতর্কের কারণ থাকে। তর্ক বিতর্কের কারণ কেন আমাদের মধ্যে ইতিহাসকে নিয়ে এত তর্ক বিতর্ক হয়? তোমরা বইতে দেখতে পাবে যে দ্বিতীয় প্রশ্ন 3 পাতায়, 3 পাতাতে একটা প্রশ্ন এখানে দেওয়া আছে। যে দ্বিতীয় প্রশ্নে লেখা আছে যে ইতিহাস এত তর্ক বিতর্ক কেন। আর সেই জায়গাতেও দেখবে সে আবার রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই দুজনের কথাই আবার তুলে ধরা হয়েছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, তিনি সেখানে বলছেন স্পষ্ট করে যে তর্ক বিতর্ক, ইতিহাসের বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক কেন, সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন যেটা, যে ইতিহাস ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন রকম। অর্থাৎ আমাদের ভারতবর্ষের ইতিহাস একরকম, ইংল্যান্ডের ইতিহাস আর এক রকম। হয়তো ভারতবর্ষের ইতিহাস সামাজিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস এটা আছে। ইংল্যান্ডের ক্ষেত্রেও হয়তো ইতিহাস আলোচনা করতে গেলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এরকম ভাগ ভাগ করে আলোচনা করতে হয় ঠিকই, কিন্তু সামাজিক ইতিহাস আলোচনা করতে গেলে ভারতবর্ষের সামাজিক অবস্থা একরকম, ইংল্যান্ডের সামাজিক অবস্থা আর এক রকম। ভারতবর্ষের অর্থনীতি একরকম, ইংল্যান্ডের অর্থনীতি আর এক রকম। সুতরাং সেদিক থেকে যদি কোনো একজন ইংরেজ সাহেব তিনি ভারতে এসে যদি ভারতবর্ষের সামাজিক ইতিহাস লিখতে চান বা সামাজিক ইতিহাস লিখতে যান, তাহলে দেখা যাবে যে সেই সামাজিক ইতিহাস ওনার লেখা যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে যে সামাজিক চিত্র আমরা পাই, আর যদি কোনো ভারতীয় একজন ব্যক্তি ভারতবর্ষের সামাজিক ইতিহাস লেখেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা বিষয়গত পার্থক্য কিন্তু হবেই। কারণ বাইরে থেকে যে সাহেব বাবু এলেন, তিনি আমাদের সমাজকে জানবেন, জেনে সমাজ ব্যবস্থা সম্পর্কে লিখবেন, সেটা খুব কঠিন কাজ। কারণ ওনার মধ্যে উনি ইংল্যান্ডবাসী, ফলে ছোটবেলা থেকেই ইংল্যান্ডের সামাজিক যে একটা কাঠামো বা রীতিনীতি ইত্যাদি, সেটা কিন্তু ওনার মধ্যে সেটা রয়েছে। তার সঙ্গে আমাদের ভারতবর্ষের সামাজিক কাঠামোর কিন্তু কোনো মিল নেই। সুতরাং তিনি যদি ভারতবর্ষের ইতিহাস লিখতে চান বা যান, তাহলে কিন্তু ভারতবর্ষের প্রকৃত ইতিহাসটা তিনি কিন্তু লিখতে পারবেন না। যদি একজন ভারতীয় ভারতীয় ইতিহাস লিখতে যান, সেক্ষেত্রে হয়তো বা কিছু ভারতীয় ইতিহাস আমরা সঠিক পেতে পারি। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন যে ইতিহাসের বিষয় নিয়ে তর্ক বিতর্ক মূল কারণই হচ্ছে যে যে জাতির ইতিহাস রচনা হবে, সেই জাতিকেই ইতিহাস লিখতে হবে। তাহলে হয়তো এই তর্ক বিতর্কের হয়তো অবসান হতে পারে, সম্ভব নয় কিন্তু হতে পারে। একই রকম ভাবে তোমরা দেখবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কি বলছেন, তিনি আবার বলছেন যে বাঙালিদের ইতিহাস বাঙালিদেরই লিখতে হবে, তবেই সেই ইতিহাসটা হবে বাঙালির ইতিহাস। অর্থাৎ বাঙালির ইতিহাস যদি অন্য কোনো জাতি রচনা করে, তাহলে কিন্তু সেটা বাঙালির প্রকৃত ইতিহাস পাওয়া যাবে না।
এরপরে আবার প্রশ্ন হচ্ছে যে তাহলে ইতিহাস কে বা কারা লিখবে। পরে দেখবে তোমরা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায় রয়েছে যে বিদেশিদের লেখা বাঙালি ইতিহাস এটা ভুলে ভরা, যেটা আমি আগেই বললাম। তাহলে বাঙালি ইতিহাস লিখতে হবে বাঙালিকেই, এটাও বললাম। তাহলে আর সেই বাঙালিকে, বাঙালিদের ইতিহাস বাঙালিদের লিখতে হবে, বাঙালিদের ইতিহাস বাঙালিদের লিখতে হবে। তাহলে কোন বাঙালি লিখবে? আমি বাঙালি আমি লিখবো, বা একজন যে দিনমজুর তিনি বাঙালি তিনিও লিখবেন? তাহলে প্রত্যেক বাঙালি যদি আমরা ইতিহাস রচনা করি, আর সেই ইতিহাস এক জায়গায় করা কি আদৌ সম্ভব? বা সেই ইতিহাস পড়ার পর তার বিষয়বস্তু খুঁজে বের করা সেটা আদৌ কি সম্ভব হবে? আমরা সবাই যদি ইতিহাস লিখি, আবার দেখা যাবে যে এমন এক বাঙালি আছেন তিনি হয়তো লেখাপড়া জানেন না, তিনি তো ইতিহাস লিখতে পারবেন না। তাহলে তিনিও বাঙালি, তিনি ইতিহাস লিখতে জানেন না, পারবেন না, তাহলে ওনার হয়ে কাকে লিখতে হবে? আমাকে লিখতে হবে। অর্থাৎ যারা হয়তো শিক্ষিত শব্দটা আমরা ব্যবহার করি, যারা শিক্ষিত অর্থাৎ যারা লিখতে পারে তাকে লিখতে হবে। তাহলে যে বাঙালি যে লিখতে জানে না তার হয়ে আমি যখন লিখবো তখন সেই ইতিহাসের মধ্যে তার ধারণা আসবে না, আমার ধারণাই সেখান থেকে ফুটে উঠবে। যে ব্যক্তিটা ইতিহাস লিখতে পারলো না তার হয়ে যখন আমি লিখতে যাব তখন সেই ইতিহাসের মধ্যে কি আসবে? আমার ভেতরের যে অনুভূতি সেটা ফুটে উঠবে, তার অনুভূতিটি কিন্তু সেই ইতিহাস থেকে আসবে না। যার ফলে কি হচ্ছে, ইতিহাসের বিষয়গত দিক নিয়ে কিন্তু তর্ক বিতর্ক রয়ে যাচ্ছে। তোমাদের বইতে দেখবে একটা উদাহরণ দেওয়া আছে যে এমন অনেক ফটো ছবি দেখতে পাওয়া যায়, সেটা বিভিন্ন দিক খালি চোখে দেখলে হয়তো মনে হয় যে এই একটাই তার বিষয়বস্তু ছবিটা, কিন্তু ওই ছবিটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যাবে যে ওই একটা ছবির মধ্যে আরো অনেকগুলি ঘটনা আছে। তেমনি ইতিহাসের বিষয়বস্তু একটা, হয়তো আমরা অনেকে আমাদের নিজস্ব চোখ দিয়ে সেই বিষয়টাকে আমরা দেখছি, আর যতগুলো ব্যক্তি আমরা বিষয়টাকে দেখছি সেই বিষয়টাকে কেন্দ্র করে তত রকম ব্যাখ্যা তৈরি হচ্ছে। তার বিষয়টা একটা নির্দিষ্ট, ছবি একটা নির্দিষ্ট, কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছি আমরা বিভিন্ন রকম। তেমনি ইতিহাসের বিষয়বস্তু একটা নির্দিষ্ট, কিন্তু আমরা বিভিন্ন ব্যক্তি যখন দেখছি তখন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তৈরি হচ্ছে। এই জন্যই ইতিহাসের বিষয়টা নিয়ে যে দেখার দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণ করার দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির মধ্যেই একটা পার্থক্য তৈরি হয়। আর তাই নিয়েই আমাদের এই ইতিহাসগত একটা তর্ক বিতর্ক চলতেই থাকে। এই জন্য ইতিহাসটা একটা মজাদায়ক, এই জন্য ইতিহাসের মধ্যে মজা পাওয়া যায়, তর্ক থাকে, বিতর্ক থাকে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটাকে ব্যাখ্যা করে। যার জন্য ইতিহাসে আমরা কোনো মতকে একদম সম্পূর্ণ অগ্রাহ্য করতে পারি না, আবার কোনো মতকে একদম সঠিক এটাও বলতে পারি না, যেটা বিজ্ঞানে ব্যবহার করা সম্ভব। আর এই তর্ক বিতর্ক নিয়েই কিন্তু আমাদের ইতিহাস এগিয়ে চলে। তর্ক বিতর্ক কেন, তার এই ব্যাখ্যা। এইটা একটা তোমরা প্রশ্ন করবে, 2 নম্বর প্রশ্ন, যে ইতিহাসের বিষয়বস্তু নিয়ে এত তর্ক কিসের, এই প্রশ্নটা তোমরা করবে। আর একটা প্রশ্ন তোমাদের ওই একই সঙ্গেই আলোচনা করা হলো যে ইতিহাস তাহলে কারা লিখবে, কারা ইতিহাস লিখবে, এটা নিয়ে একটা প্রশ্ন এবং তোমাদের বইতে দেখবে আলোচনা রয়েছে। তো সেক্ষেত্রে আমি আগে আলোচনা করলাম, কথা বলেও ফেললাম যে ইতিহাস কারা লিখবে এই নিয়ে তো তর্ক বিতর্ক অনেক রয়েছে। তো সবার পক্ষে ইতিহাস লেখা সম্ভব নয়। তাহলে দেখা যাবে কি যে আমাদের বিরাট একটা সংখ্যক মানুষ তারা হয়তো লিখতে পড়তে জানে না বা অল্প জানে, তারা হয়তো বই লেখা তাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং তাদের হয়ে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিকে এই ইতিহাসটা লিখতে হয়। তাই দেখা যায় যে নির্দিষ্ট কয়েকজনের লিখিত ইতিহাসটাই হয়ে যায় সকলের ইতিহাস। এই নির্দিষ্ট কয়েকজনের লেখা ইতিহাসটাই হচ্ছে সমগ্র বাঙালি জাতির ইতিহাস, সমগ্র ভারতবাসীদের ইতিহাস।
এটাই হয়। তো সেটা তার জন্য এখানে পরবর্তীকালে ব্যাখ্যা করা হচ্ছে যে তোমরা দেখবে বইটাতে, কারণ ক্লাস 8-এ তোমাদের বইটা কিন্তু পড়তে হয়। সুতরাং আমি শুধু যে একটা বক্তব্য রেখে গেলাম সেটা শুনে শুনে যে তুমি মুখস্থ করলে এমন না, তোমাকে বইটা পড়তে হয়। ওই জন্য বইটা অনুসরণ করে কথাগুলো বললে ভালো হয়। তোমরা দেখবে বইতে লেখা আছে যে দুটো উদাহরণ দেওয়া আছে, যেমন সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু বলে দুজন নেতৃত্বের নাম দেওয়া আছে। দেখো, সাঁওতাল বিদ্রোহ শুধু সিধু কানু দুজন করেছে তা তো নয়। তাহলে সিধু কানুর সঙ্গে আরো অসংখ্য ব্যক্তি ছিলেন, তাদের নাম কিন্তু জানা যায়নি। কেন জানা যায়নি? কারণ দেখো, সিধু কানু যে অঞ্চলে মানে সংঘবদ্ধ করেছিলেন, যে জায়গায় বিদ্রোহ করেছিলেন, আজকে যদি ওই সাঁওতাল বিদ্রোহ ওই জায়গার বা ওই সাঁওতাল বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্য থেকে যদি একজন লিখতেন, তাহলে অন্তত পক্ষে 100-200 এই বিদ্রোহের নেতাদের নাম পাওয়া যেত। কিন্তু সাঁওতাল বিদ্রোহ হলো ছোটনাগপুর অঞ্চলে, আর সাঁওতাল বিদ্রোহের ইতিহাস যিনি লিখছেন তিনি হয়তো বাংলাদেশে বসে লিখছেন। তার পক্ষে এই সমস্ত লোকের নাম জানা বা তথ্য জানা সম্ভব নয়। সুতরাং ওই একদম প্রথম সারিতে দুজন হয়তো তাদের নামটা এতে জানা সম্ভব, তাই দুজনের নাম পাওয়া যায়। আবার দেখা যাবে, দেখো আমাদের ভারতবর্ষের ইতিহাস যখন আমরা পড়ি, জাতীয়তাবাদী ইতিহাস পড়ি, তখন দেখা যাবে মহাত্মা গান্ধী, নেহেরু, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, এরকম মুষ্টিমেয় কিছু ব্যক্তিদের নাম পায়। আর অসংখ্য ব্যক্তি ছিলেন, তাদের নামগুলো কোথায়? তাদের নামগুলো কিন্তু আমরা ইতিহাস বইতে সেরকম ভাবে পাই না। কেন পাইনি? তারও কারণ হচ্ছে একটা, কারণ যে সমস্ত ব্যক্তিরা এই ইতিহাস লিখেছিলেন তারা কিন্তু আমাদের সমাজের কেউ নয়। তারা হয় বাইরে থেকে এসে ইতিহাস লিখে গেছেন, অথবা দেখা যাবে যে ব্যক্তিগুলো, যে সমস্ত ব্যক্তিরা লিখেছেন তারা হয়তো এই জায়গার নয়, অন্য জায়গায়, অন্য জাতির হতে পারে। এই জন্য দেখা যাবে যে তাদের ইতিহাস লেখার যে বই, তার মধ্যে ওই মুষ্টিমেয় কয়েকজনের নাম পাওয়া যায়, বাদ বাকি যে অসংখ্য ব্যক্তি তাদের নাম পাওয়া যায় না। এবং তাদের একটাই শব্দ ব্যবহার করা হয়েছে, সাধারণ ব্যক্তি। তোমরা বইতে দেখবে এখানে যে সাধারণ জনগণ, যে সিধু কানুর সঙ্গে আরো সাধারণ জনগণ তারাও যুক্ত হয়ে বিদ্রোহ হয়েছিল। তারা বিরাট একটা ভূমিকা নিয়েছিল, তো দেখা যাবে যে সিধু কানু থেকে হয়তো তারা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, কিন্তু তাদের নামটা জানা যায়নি, তার সাধারণ মানুষের মধ্যে পড়ে গেল। সুতরাং ইতিহাস কে লিখবে, কারা লিখবে, অবশ্যই যে জাতির ইতিহাস পড়ব সেই জাতির মধ্য থেকে যদি ইতিহাস লেখা যায়, তাহলে সেই ইতিহাসটা কিন্তু সব থেকে বেশি গ্রহণযোগ্যতা হয়ে ওঠে বা গ্রহণযোগ্য হয়ে ওঠে। তাহলে ইতিহাস কারা লিখবে, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা রবি ঠাকুর সকলে বললেন, তাহলে ইতিহাস কারা লিখবে? অবশ্যই যে জাতির ইতিহাস রচিত হবে সেই জাতির মধ্য থেকেই সেই ইতিহাস লেখা হওয়া প্রয়োজন। তবেই হয়তো ইতিহাসটা সেই জাতির ইতিহাস, সেই দেশের ইতিহাস হয়ে উঠবে। এরপরে তোমরা আর একটা জিনিস দেখতে পাবে, আর একটা নতুন একটা অংশে আমি যাচ্ছি, ভারতের ইতিহাসে যুগ বিভাজনের সমস্যা। যুগ বিভাজনের সমস্যা নতুন একটা অংশ। ভারতের ইতিহাসে বিভাজনের
সমস্যা, ভারতের ইতিহাসের যুগ বিভাজনের সমস্যা নতুন একটা অংশ। যদিও আমি আগে একটু আলোচনা করেছিলাম যে যুগ বিভাজন দেখো একটা মানে অখণ্ড অংশ। এই যে সমাজের আমাদের এই পৃথিবীতে বা বিশ্বে বা যাই বলি না কেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে যাই বলি না কেন, এই যে মানুষের যে উত্থান, মানুষের আবির্ভাব, তারপর থেকেই তো আমাদের এই সমাজ চলতে শুরু করেছে। এই যে মানবিক সমাজ তখন থেকে কিন্তু আমাদের শুরু। তো সেই যে তখন থেকে শুরু এখনো চলছে, আগামী দিন চলবে আশা করি আমরা। তাহলে সেখান থেকে শুরু এবং এই পর্যন্ত আমরা কোথাও কিন্তু থেমে থাকি। সমাজের একটা যে গতি, একটা ধারা, সেটা কিন্তু চলছে এবং আগামী দিনে চলবে। তো এই যে একটা অখণ্ড একটা অংশ, এইটাকে খণ্ড খণ্ড করা, এটা কিন্তু একটা সহজ কাজ নয়, এটা খুব কঠিন কাজ। এটা অনেক রকম উদাহরণ দেখো। আমাদের কি হয়, আমরা মানে হঠাৎ করে যেটা বিরাট একটা আবিষ্কার করে ফেললাম, এটা কিন্তু হয় না। কি হয়, দেখা যাবে যে ওই বিষয়কে কেন্দ্র করে এর আগে হয়তো আরো কয়েকজন ব্যক্তি হয়তো গবেষণা করেছিলেন, ভেবেছিলেন, এবং ভাবতে ভাবতে হয়তো ওনারা একটু একটু অবদান রেখে গেছেন। আমরা বর্তমানে সেই একটু একটু অবদানগুলি পড়ার পরে তাদের উপরে ভিত্তি করে আমি আরও একটু বেশি ভাবলাম, বা আমরা আরও বেশি একটু ভাবার পরে একটা লক্ষ্যে পৌঁছাই। কারণ এখন বিজ্ঞান অনেক আবিষ্কার হচ্ছে, কিন্তু যে বিজ্ঞানগুলি আবিষ্কার হচ্ছে, সেই বিজ্ঞানগুলি আবিষ্কার করার শুরুটা তারা কিন্তু প্রতিটা কোনো না কোনো সূত্র থেকে গ্রহণ করছে, অর্থাৎ কেউ না কোথাও শুরু করেছে। সুতরাং এখন একটা বিজ্ঞান আবিষ্কার হচ্ছে মানে যে সম্পূর্ণ নতুনভাবে করলেন এমনটা নয়, সম্পূর্ণ যে কৃতিত্ব তা কিন্তু নয়। তার এই আবিষ্কারের পেছনে কিন্তু অতীতের একটা বড় ভূমিকা আছে, সেটা কিন্তু অস্বীকার করা সম্ভব নয়। সুতরাং আমি বলে ফেলি যে এই জিনিসটা এই ব্যক্তিই সম্পূর্ণভাবে আবিষ্কার করে ফেললেন এমনটা নয়। অনেকে বলেন যে এরকম আবিষ্কার হয়ে থাকে, আমরা সেটা উন্মোচন করি। বিশ্বে সবকিছু আবিষ্কার হয়ে আছে, সেটা আমরা জাস্ট উন্মোচন করে লোকের সামনে, আগের থেকেই নাকি আবিষ্কার হয়ে থাকে, এরকম অনেক অনেক কথা। যাই হোক, আমি বলতে চাইছিলাম যে যুগ বিভাজন করা, যে সমাজ যেটা অখণ্ড সমাজ, এই অখণ্ড সমাজের যুগ বিভাজন করা এটা খুব কঠিন এবং সঠিকভাবে করা সম্ভব নয়। কিন্তু আমাদের আলোচনার সুবিধার্থে, আমাদের বোঝার সুবিধার্থে সেটা আমাদের করতে হয়। কিভাবে করি আমরা? বিভিন্ন কারণ, বিভিন্নভাবে করতে হয়। আমরা যে এই যে চলার পথে হয়তো প্রাকৃতিক বিরাট একটা ঘটনা ঘটলো, যার ফলে হয়তো আমাদের এই যে মানব জীবনে চলার পথ অনেক থেমে গেল, স্তীমিত হয়ে গেল, মন্থর হয়ে গেল, হয়তো 200-500 বছর এরকম চলবে। তারপর আবার মানুষ নিজে থেকে চেষ্টা করে মেরামতি করে আবার নতুনভাবে চলতে শুরু করবে। তো এই যে মধ্যখানে যে একটা আমাদের সামনে যেটা বাধা, সেই বাধার আগে পর্যন্ত একটা অংশ ধরতে পারি, আবার বাধার পরে থেকে একটা অংশ ধরতে পারি। আবার দেখা গেল যে আমরা একটা বাঙালি জাতি আছি, বা যে জাতি হই না কেন, আমাদের উপরে হয়তো বহিরাগত কোনো জাতির আক্রমণ হলো। তো আক্রমণ হওয়ার আগে একটা অংশ তারা আক্রমণ করলো, তাদের কাছে আমরা পরাস্ত হলাম, পরাস্ত হয়ে যাওয়ার পর তারা আমাদেরকে ব্যবহার করতে শুরু করলো। ফলে আমরা এর আগে যে স্বাভাবিক জীবনযাপন করছিলাম সেটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেল। আমরা এখন অন্য একটা জাতির অধীনে জীবনযাপন করছি। তো এই যে অন্য একটা জাতি যে ভারতবর্ষে এলো, আমাদের ক্ষমতা কেড়ে নিল, তার আগে পর্যন্ত আমরা করতে পারি। আবার ওরা বহিরাগত জাতি যখন এলো, তারা যখন আমাদের শাসন করতে শুরু করলো, তাহলে তাদের একটা শাসন শুরু হলো, তাহলে তাদের শাসনের একটা অংশ ধরতে পারি। এইরকম বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন অংশ কাটাছেঁড়া করে আমরা ইতিহাসে একটা যুগ ভাগ এটা আমরা করতে পারি। তোমরা বইটাতে দেখবে যে আধুনিক শব্দটা, এটা আমাদের এক নম্বরের প্রশ্ন আসে। তোমরা দেখবে যে আধুনিক একটা শব্দ লেখা আছে, এই শব্দটা এসেছে কি শব্দ থেকে? অধুনা। বইতে লেখা আছে, ভালো করে দেখবে যে অধুনা থেকে আধুনিক এর মানে হচ্ছে বর্তমান কাল। এই শব্দটা এখানে এসেছে। আর এখান থেকে আমরা
চলে যাচ্ছি পরের দিকে। তো ভারতবর্ষের এই যে যুগ বিভাজন আর আধুনিক যে ইতিহাস আমরা পড়ি এখন, সেই আধুনিক ইতিহাসটা আমাদের অ্যাকচুয়ালি শুরু হয়েছে কোথা থেকে? 1707 থেকে শুরু করি। আবার যদি সেভাবে প্রকৃত অর্থে সেভাবে দেখি তাহলে হয়তো 1757 থেকেই মানে প্রকৃত পক্ষে আমাদের আধুনিক ইতিহাসটা শুরু, এটা আমরা বলতে পারি। তবে আমাদের সাধারণত দেখা যায় 1707 থেকে আমরা ধরি, কারণ 1707-এ একটা মুঘল যে শক্তি, সেই শক্তির মোটামুটি একটা মানে পতন ধরি আমরা। যদিও তারপরে 1857 সাল পর্যন্ত মুঘল সম্রাট ছিলেন, কিন্তু 1707 ঔরঙ্গজেবের মৃত্যুর পর কিন্তু আর সেই মুঘল শক্তির সেই যে একটা মানে প্রভাব, আধিপত্য, সেটা কিন্তু আর দেখা যায়নি। তারপর থেকে কিন্তু একদম অবক্ষয় হতে শুরু করে এবং ধীরে 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 অতি দুর্বল হয়ে যায়। তো এদিকে দুর্বল হয়ে যাওয়া, আর ওইদিকে ইউরোপ থেকে শক্তি ভারতবর্ষে এলো এবং তারা বিভিন্নভাবে ধীরে 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 তারা শক্তিশালী হয়ে উঠল। এবং দেখা গেল যে 1757 সাল থেকে এই বহিরাগত শক্তির হাতে একটা ক্ষমতা চলে গেল এবং তারপর থেকেই যেন বাংলা তথা ভারতবর্ষ একটা অন্যভাবে চলতে শুরু করে বা চালিত হতে থাকে। এবং সেই সময়টা থেকেও আমরা অনেকে আধুনিক যুগ হিসাবে ধরে নিই ভারতবর্ষের ক্ষেত্রে। তো ভারতবর্ষের যুগ বিভাজন নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তোমরা বইটা ওখানে দেখবে যে প্রাচীন, মধ্য, আধুনিক 3টি ভাগে ভাগ করা হয় ভারতবর্ষের ইতিহাসকে। তো বিভিন্নভাবে একজন ব্যক্তি এখানে নাম আছে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার একজন ব্যক্তি, যিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন 1808 খ্রিস্টাব্দে। 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন, তার নাম হচ্ছে রাজাবলী। আমি যে শব্দগুলো বলছি সেই শব্দগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এই শব্দগুলি থেকেই কিন্তু প্রশ্নগুলি হয়। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলী একটা গ্রন্থ রচনা করেছিলেন 1808 খ্রিস্টাব্দে। তিনি কি বলেছিলেন তোমরা বইটা দেখবে যে সময় গণনা শুরু হয়েছিল হচ্ছে মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে। মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে শুরু করা হয়েছিল এবং শেষ পর্যন্ত রাজাবলী কলিযুগের সময় এসে শেষ হয়। আজকে কেউ ইতিহাস লিখতে গিয়ে কলিযুগের ইতিহাস এই শব্দ কিন্তু আর ব্যবহার করা হয় না। 19 শতকের একেবারে গোড়ায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাই করেছিলেন। অর্থাৎ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি ভারতের ইতিহাসটাকে কোথা থেকে শুরু করলেন? মহাভারতের যুগ থেকে শুরু করলেন, যুধিষ্ঠিরের সময় থেকে, এবং কলিযুগ মানে যেটা বর্তমানে আধুনিক যুগ সেটা কলিযুগ, কিন্তু বর্তমানে কলিযুগ এই শব্দটা কিন্তু ব্যবহার করা হয় না। তারপরে রাজাদের কথা বলার জন্য রাজাবলী, মানে যে রাজাবলী শব্দটা মানে শব্দের মধ্যেই বা তার গ্রন্থের নামের মধ্যেই বিষয়টা ঢুকে আছে যে রাজাবলী অর্থাৎ রাজাদের কথা বলার জন্য রাজাবলী লেখা। কিন্তু সেই সব রাজাদের কাজগুলোকে যেন চালায় কোনো অদৃশ্য শক্তি, রাজারা কেবল তাদের কৃত কাজের ফল ভোগ করে। আর যেসব ইতিহাস বই লেখা হয় তাতে অবশ্য এই ধরনের কথা বলা হয় না, বরং বিভিন্ন ঘটনা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক নানা যুক্তি হাজির করা হয়। তাহলে রাজাবলীর ইতিহাস লেখার ছকটা কিভাবে বদলাল? অর্থাৎ রাজাবলী গ্রন্থে যেভাবে ইতিহাস লেখা হয়েছিল এখন সেইভাবে ইতিহাস লেখা হয় না। আর এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ যে হিস্ট্রি অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া, এই যে গ্রন্থটা হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া 1817 খ্রিস্টাব্দে জেমস মিল তিনি রচনা করেছিলেন।
চলে যাচ্ছি। জেমস মিল রচনা করেছিলেন এবং সেই লেখার যে বইটা তার উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে সেটা পড়ে ভারতবর্ষের বিষয়ে সাধারণ মানুষ এই দেশ সম্পর্কে জানতে পারে। আর যে দেশ বা দেশের মানুষকে শাসন করতে হবে সে দেশের ইতিহাসটা তাদেরকে জানতে হবে। অর্থাৎ ভারতবাসীর প্রতি ব্রিটিশ প্রশাসনের আচরণের যুক্তি নাকি লুকিয়ে আছে ইতিহাসে, এই আগে নেংড়ে এবং সাগরের গল্পের মতো। একটু অসুবিধা, ঠিক আছে। যে দুটো প্রশ্ন আলোচনা করলাম এটা আমি পরের দিন আলোচনা করব। এই যুগ বিভাজনের সমস্যা আজকে এটুকু থাক। ওই দুটো প্রশ্ন দেখবে আর এই অংশটা পরের দিন আলোচনা করবো, কালকে হয়তো ক্লাসটা নেবে।